আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমিও আসবে ওদের সাথে বলে হন হন করে চলে গেল নিজের রুমে। মীরা আদ্রিকের যাওয়ার পানে হা করে তাকিয়ে নিজে খাওয়ার মনোযোগ দিল। এদিকে আদ্রিকের মীরাকে নিয়ে এত যত্ন যেন সহ্য হলো না অরিনের। এই মুহূর্তে এইখানে তার মীরাকে সহ্য হচ্ছে না। রাগে সে খাবার না খেয়েই উঠে চলে গেল। ভোর হতেই সকলে পরিকল্পিত স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। তাদের পরিকল্পনা এত দ্রুত হয়েছে যে মীরা হ্যাঁ বা না বলার সুযোগই পেল না। পেলেও সকলে তাকে কোনো না কোনোভাবে জোর করে নিয়ে যেত। শাল ভালো করে জড়িয়ে শরীরে নিয়ে ঘুমু ঘুমু চোখে পরিবেশে এক নজর চোখ বুলালো মীরা। চারপাশ কুয়াশায় ঢাকা, দূর দূর নেই কোনো কিনারা। কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন চারদিক। শীতল হাতের স্পর্শ কাঁধে পেয়ে মীরা ঘাড় কাত করলো। আদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে নড়ে চড়ে উঠল। আদ্রিক গম্ভীর স্বরে বলে, এইভাবে সংসেজে না দাঁড়িয়ে থেকে গাড়িতে যেয়ে বসো। মীরা গাড়ির দিকে তাকালো। সকালে ঠেলাঠেলি করে জায়গা দখল করে বসেছে কোনোভাবে। মীরা অসহায় দৃষ্টি আদ্রিকের দিকে ফেলে বলল, আমি না গেলে হয় না? আদ্রিক ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছি শুনতে পাওনি? যাও গাড়িতে গিয়ে বসো। মীরা গোমরা মুখে বলল, বসার জায়গা থাকলে না বসবো? আমার গাড়িতে বসো। আদ্রিকের কথায় মীরা কিছুটা চমকে তার দিকে তাকালো। আদ্রিকের গাড়ি থাকতে সবাই ঠেলাঠেলি করে কোন এক গাড়িতে বসেছে। যাও বসো। মৃদু স্বরে বলল। আদ্রিক মীরা প্রশ্ন করার সাহস পেল না। তটস্থ পায়ে গাড়িতে যেয়ে বসলো। মীরা বসতেই আচমকা অরিন এসে বলল, মীরা, তুমি বরং ওখানে যেয়ে বসো, আমি আদ্রিকের সাথে বসছি। মীরা বিনা বাক্যে ব্যয় করে উঠে যেতে নিলে মীরার হাত ধরে ফেললো আদ্রিক। গরম চোখে মীরার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে উঠতে বলেছি, চুপচাপ বসো। মীরা শুকনো ঢোক গিলে অরিনের দিকে তাকালো। অরিন চোখের ইশারায় মীরাকে সরে যেতে বলল। মীরা নিজের ছাড়িয়ে যেতেই আদ্রিক মৃদু স্বরে ধমকে উঠল। মীরা বলল, আমি তোমাকে একবার যেতে বলেছি? বলেই অরিনের দিকে তাকিয়ে বলল, তুই উঠে এসেছিস কেন? যা গিয়ে বস, মীরা আমার সাথেই বসবে। আদ্রিকের কথাগুলো অরিনের কাছে অপমানজনক লাগলেও বজিয়ে রাখতে বলল, মীরা এখানে তোর সাথে একা একা থেকে কি করবে আদ্রিক? ওইখানে সবাই আছে, মীরা ওদের সাথে থেকে মজা করুক, তুই শুধু শুধু মেয়েটার এনজয়মেন্ট নষ্ট করছিস। আই সেড গো। আদ্রিকের কথা শুনে অরিনের ঠোঁটের হাসি মিলিয়ে গেল। থতমত মুখে আদ্রিকের দিকে তাকিয়ে চলে গেল। আদ্রিক মীরাকে থমথমে গলায় বলল, গাড়িতে যেয়ে বসো। অরিন আপনার হবু স্ত্রী, তার সাথে এরকম আচরণ করা উচিত হয়নি আপনার। কথা বাড়িও না মীরা। মীরা লম্বা শ্বাস টেনে গাড়িতে উঠে বসলো। আদ্রিকের সাথে কথা বাড়াতে যেন মন চাইল না তার। ইয়ামিন, তোর বউ একটাও কাজ করে না, সারাদিন বিছানায় আর ওর সাথে ফোনে কথা বলে। তুই কিছু বল। বিরক্তিতে ইয়ামিনের কপাল কুঁচকে গেল। ঝাঁজ মিশ্রিত গলায় বলল, তোমার কথাতেই তানহাকে বউ করে এনেছি, এখন কেন এত তোমার সমস্যা তাকে নিয়ে? আরমিনা বেগম আঁচলে মুখ ঢেকে ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে কেঁদে দিলেন। মন্থর গলায় বললেন, মীরা কি ভালো আছিল, আমার কথার কোনো খেলাফ করতো না, আর এখন তুই একটা কালসাপ বউ করছস। মেয়েটা তোমার পছন্দের ছিল, আর তানহা এখন গর্ভবতী, বাড়ির কাজও করতে পারবে না। ছেলের এহেন রূপে আরমিনা বেগম হতবাক। নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইলেন। যে ছেলে ছিল তার বাধ্য, আজ তার মুখের ওপর কিভাবে জবাব দিল ইয়ামিন। মা, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিয়েন তো। বিরক্তিমাখা কণ্ঠে যেতে যেতে বলল তানহা। হাতে ফোন বহমান। ইয়ামিন তানহাকে ধমকে বলল, তুমি নিজে বানিয়ে নিতে পারো না তানহা? ব্যস্ত আছি বলেই তোমার মাকে বানাতে বলছি, না হলে আমি জীবনেও তাকে এক গ্লাস পানিও ঢেলে দিতে বলিনি। তানহার কথায় চোয়াল হা করে তাকিয়ে রইলেন আরমিনা।
কিভাবে ছেলের সাথে তাকে মিথ্যে প্রকাশ করলো মেয়েটা? তবে কি মীরাকে বাড়ি থেকে বের করে তিনি কোনো ভুল করেছেন? গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। লম্বা শ্বাস টেনে বলল আদ্রিক। মীরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন কি করব আমরা? আমাদেরকে এই রাস্তাতেই থাকতে হবে। তাছাড়া উপায় নেই। আদ্রিকের কথায় হচকুচিয়ে গেল মীরা। ঠোঁট উল্টিয়ে বলল, কি বলছেন? শুধু শুধু ভয় দেখাবেন না। ভয় না, সত্যি। এমন একটা রাস্তায় এসে আটকিয়েছি যে রাস্তায় দিনে মাত্র 2-3টা গাড়ি চলাচল করে। আদ্রিকাকে ফোন করুন। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা করেছিলাম, নেটওয়ার্ক পাচ্ছি না। এতক্ষণে মনে হয় আদ্রিকারাও পৌঁছে গিয়েছে ওখানে। মীরা গাড়িতে ধপ করে বসে পড়ল। এখন কি হবে? কি আর হবে, এখানেই থাকতে হবে আমাদের এখন। আদ্রিকের কথায় মীরা বলল, আপনি গাড়ি ঠিক করতে পারেন না? পারলে এখানে থাকতে হতো না এখন আমাদের। কিছু তো করতেই পারেন। আদ্রিক মীরার দিকে আর চোখে তাকিয়ে বলল, তুমি যেখানেই আছো আমিও সেখানেই অবস্থান করছি। অস্বস্তিতে মীরা হাঁসফাঁস করতে লাগলো। আদ্রিক মীরার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। মীরা ছো মেরে আদ্রিকের হাত থেকে পানির বোতল নিয়ে ঢক ঢক করে বোতলের সম্পূর্ণ পানি শেষ করে ফেলল। তবুও যেন গলা শুকিয়ে এসেছে তার। আদ্রিকের দিকে তাকিয়ে হতাশ স্বরে বলল, দুঃখিত সব পানি খেয়ে ফেলার জন্য। আসলে ভয়ের জন্য অনেক তৃষ্ণা পেয়েছিল। সমস্যা নেই। আপনার এখন খাওয়ার জন্য কিছুই নেই, সব আমার জন্য হয়েছে। আমি যদি না আসতাম তাহলে এত ঝামেলা হতো না। নতজানু হয়ে অপরাধের ন্যায় বলল মীরা। আদ্রিক বুকে হাত গুজে বলল, দোষ তো তাহলে তোমার একাটা, আমারও আছে। আমি তোমাকে আমার গাড়িতে বসার জন্য জোর করেছি। আমার জন্যই তুমি এখন এইখানে আমার সাথে আটকা পড়ে আছো। আমি দুঃখিত। দোষ আপনার না, ভাগ্যের। ভাগ্যে ছিল বলেই এমন হয়েছে। অযথা নিজেকে দোষারোপ করবেন না। আদ্রিক হেসে বলল, তাহলে তুমিও অযথাই নিজেকে দোষারোপ করো না, কারণ খালি দোষ তোমার না, আমারও আছে। 1 ঘন্টা পর মীরা, দেখো কারা যেন এদিকে আসছে। মৃদু চিৎকার করে বলল আদ্রিক। মীরা উৎসুক নয়নে তাকালো সেদিকে। এক সাদা রাঙা গাড়ি তাদের দিকেই অগ্রসর হচ্ছে। আদ্রিক ও মীরা দ্রুত গাড়ি থেকে নামলো। গাড়িটি তাদের সামনে এসে থামতেই আদ্রিক গাড়ি চালককে বলল, আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমরা এখানে আটকা পড়ে গিয়েছি। যদি আপনার সমস্যা না হয় তাহলে কি আমাদের লিফট দিতে পারবেন? লোকটা তার স্ত্রীর দিকে তাকালো। তার স্ত্রী মাথা নাড়িয়ে অনুমতি দিতেই লোকটা বলল, মিস্টার, আপনার পাশে কি আপনার স্ত্রী? না মানে দুনিয়া এখন কেমন জানেনই তো, কাউকেই ভরসা করা যায় না। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলে মীরার দিকে তাকালো। মীরা অপ্রস্তুত হয়ে আদ্রিককে বলার অনুমতি দিল। আদ্রিক ঠোঁট জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, জি, উনি আমার স্ত্রী মীরা। আদ্রিক এখনো আসছে না কেন? ওরা আবার মাঝপথে কোনো বিপদ হলো না তো? চিন্তিত ভঙ্গিতে আদ্রিকাকে বলল অরিন। আদ্রিকা হেসে বলল, যে দেখো, মীরা আর আদ্রিক রাস্তায় বসে আড্ডা দিচ্ছে। আদ্রিকার রসিকতা যেন পছন্দ হলো না অরিনের। অরিন মুখ বাঁকিয়ে বলল। আদ্রিকা বুঝতে পেরে বলল, তুমি শুধু শুধু চিন্তা করছো, হয়তো ওরা বিশ্রাম নিতে নিতে আসছে তাই দেরি হয়েছে। আদ্রিককে তো তুমি চেনোই। মীরার মন অবাধ্য, অস্থির, অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে সে। আদ্রিক চোখের ইশারায় ভরসা দিল মীরাকে। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বসলো। মীরা আর আদ্রিকের দিকে একবার তাকিয়ে বলল, ওদের মনে হয় অসুবিধা হচ্ছে, তাই না দাদা? আদ্রিক কিছুটা বেপাকে পড়ল। কি উত্তর দিবে সে মিত্রাকে? জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ। মিত্রা হালকা হাসলো, বলল, নিউলি ম্যারিড। আদ্রিক থমথমে মুখে জবাব দিল, জি। মিত্রা ঠোঁট কামড়ে বলল, তাহলে তো হলোই। বৌদি দাদা কেমন? মীরা চোখ বড় বড় করে তাকালো মিত্রার পানে। মিত্রা মিটমিটিয়ে হাসছে। মীরা এবার আদ্রিকের দিকে তাকাতেই আদ্রিক খুব খুব করে কেশে দিল। মীরা তাড়াহুড়ো করে আদ্রিকের সন্নিকটে এসে বলল, কি হয়েছে? মীরার এই আচরণে যেন দুষ্টুমি করার আরেকটি বাহানা খুঁজে পেল মিত্রা। নিজের সঙ্গীকে কাজ দিয়ে গুঁতো মেরে বলল, সুব্রত,
দেখলে বৌদি দাদাকে কত ভালোবাসে। আগের জন্য মনে হয় দাদা খুব ভালো কাজ করেছিল যে সেই জন্য বৌদির মতো একজন সহধর্মিণী পেয়েছে। বলেই মুখ টিপে হাসলো মিত্রা। আদ্রিক আর মীরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মিত্রার দিকে। হুট করে মীরার লজ্জায় মুখে গেল। আদ্রিক আর চোখে মীরার দিকে তাকালো। প্রায় আধ ঘন্টা পর তারা তাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো। আদ্রিক বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এইটাই। ধন্যবাদ বৌদি আর দাদা আমাদের পৌঁছে দেওয়ার জন্য। আপনারা না থাকলে আমাদের অনেক সাফার করতে হতো আজকে। মীরা ঠোঁট এলিয়ে হেসে বলে, ব্যাপার না, তবে দাদা আমরা কিন্তু ওই রিসোর্টে উঠেছি। হোয়াট এ কোইন্সিডেন্স! আরো কিছু মুহূর্ত আপনাদের সাথে কাটানোর সুযোগ পেলাম। মিত্রা ও সুভদ্র আলতো হাসলো। মীরা নিজের ব্যাগ নিয়ে বলে, চলুন, সবাই অপেক্ষা করছে। মিত্রা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, সবাই আপনারা হানিমুনে আসেননি? আদ্রিক চট করে বলল, হানিমুনে নয়, আমরা ফ্যামিলি ট্যুরে এসেছিলাম। তখনই হুট করে অরিন এসে জাপটে ধরলো আদ্রিককে। হু হু করে কাঁদতে কাঁদতে বলল, আদ্রিক, তুমি ছিলে কোথায়? তুমি জানো আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম। এইভাবে আমাকে কষ্ট দিয়ে কি পাও তুমি? মিত্রা ও সুভদ্রের সামনে আদ্রিককে জড়িয়ে ধরায় ওরা বেশ হলো। মিত্রা বলল, দাদা মেয়েটাকে? আদ্রিক অরিনকে নিজের থেকে ছাড়িয়ে বলে, চাচার মেয়ে, আমার বোন, একটু বেশি ভালোবাসে আমাকে তো তাই। বোন বলায় ভীষণ অবাক হলো অরিন। একবার মিত্রার দিকে তাকিয়ে আর একবার আদ্রিকের দিকে তাকালো। অতঃপর মীরার দিকে তাকিয়ে দেখলো মীরা নতজানু হয়ে আদ্রিকের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। আদ্রিকের কথায় মিত্রা বলল, ও তাও ভালো, তবে এত ভালোবাসা কখনো কখনো আপনার জীবনে বিষাদের ছায়াও এনে দিতে পারে। এই দিকটাও নজরে রাখবেন দাদা। আদ্রিক জোরপূর্বক হাসলো। সৌজন্য রক্ষার্থে মীরার হাত ধরে বলল, মীরা, তোমার বিশ্রামের প্রয়োজন, আমার সাথে রুমে চলো। মীরার প্রতি যত্ন দেখে রেগে কেঁপে উঠল অরিন। ক্রোধিত দৃষ্টিতে মীরার দিকে তাকালো। মিত্রা গাঢ় হেসে বলল, আপনাদের ভালোবাসা যাতে কারোর কালসাপের নজর না পড়ে, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতেই অরিন মিত্রার দিকে রাগী চোখে তাকিয়ে হনহন করে চলে গেল। মিত্রা অরিনের যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি কেটে বলে, দাদা বৌদি চলুন। ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে খুলে বলল। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অরিন যেন প্রাণ ফিরে পায়। মিত্রার তখনকার কথায় অরিন ভীষণ অবাক হয়েছিল। তোরা সবাই মিত্রা বৌদি আর সুভদ্র দাদার সামনে এমন আচরণ করবি যাতে তারা ভাবে মীরা আমার স্ত্রী, কারণ আমি চাই না তারা সত্যিটা জানতে পেরে মনে আঘাতপ্রাপ্ত হোক আর পরবর্তীতে কাউকে বিশ্বাসী না করুক। আদ্রিকের কথা মেনে নিলেও অরিন মানতে নারাজ। তাকে সবাই বুঝিয়ে শুনিয়ে রাজি করালো। অবশেষে সবাই ঘুরতে বের হয়েছে। সাথে রয়েছে সুপুত্র ও মিত্রা। খানিক সময় যেন তারা রক্তের সাথে মিশে গিয়েছে। দুজনেই ভীষণ মিশুকে প্রকৃতির। মিত্রাকে মীরার খানিক পর পর আদ্রিকের সাথে থাকতে বলেছে, কারণ মীরা আদ্রিক থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ছবি তোলার পালা আসতেই মিত্রা মীরাকে টেনে আদ্রিকের পাশে দাঁড় করিয়ে বলল, তোমরা দুজন দাঁড়াও, আমি তোমাদের কাপল পিক তুলে দিই। মীরা সাথে সাথে মানা করে উঠল, বলল, এসবের কি প্রয়োজন বৌদি, বাদ দিই না। মীরার কথা শুনে যেন মানতে নারাজ মিত্রা। মীরা মানা করলেও মিত্রা নাছোড়বান্দা, নিজের কাজ আদায় করতে জানে সে। বাধ্য হয়ে মীরা ছবি তুলতে আদ্রিকের পাশে দাঁড়িয়ে মিত্রা কিছুটা চিন্তিত হয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন বৌদি? দাদা আপনি বৌদিকে নিজের কাছে টেনে নিন তো। আদ্রিক না চাইতেও মীরাকে ছুলো। মীরা কেঁপে উঠল আদ্রিকের স্পর্শে। আদ্রিক এক হাত দিয়ে মীরাকে তার কাছে টেনে নিল। হুট করে টেনে নেওয়ায় মীরা প্রস্তুত ছিল না। আদ্রিকের টানে মীরা যেয়ে আদ্রিকের বুকে আছড়ে পড়ল। সাথে সাথে মিত্রা লাফিয়ে বলে উঠল, বাহ, এবারের ছবিটার রসকস আছে। বাকি সবগুলোতে যেন আপনাদের স্বামী স্ত্রী না ভাই বোন লাগছিল। তখনই অরিন এসে বলল, আদ্রিক আর
আমারও ছবি তুলে দিন। মিত্রা অরিনের গায়ে পড়া স্বভাবটা পছন্দ হলো না, ব্রুকুচকে বলল, কেন, দাদার কাছে কি মধু? দেখো মেয়ে, ভালোই ভালোই বলছি, শুদ্ধে যাও, নয়তো তোমার মতো মেয়েদের কি করে শুদ্ধাতে হয় আমি মিত্রা চট্টোপাধ্যায় খুব ভালো করেই জানা আছে। মিত্রার কথায় থমথমে মুখে তাকালো অরিন। অপমানিত বোধ করলো যেন, তবুও জোরপূর্বক হেসে বলল, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ও বাবা, আপনার কোনো আত্মসম্মান আছে নাকি ইনসাল্ট ফিল করলেন? অরিন কথা ব্যয় না করে চলে গেল, তা দেখে মিত্রা হাসতে লাগলো। সুপত্র খানিক বিব্রত হয়ে বলল, দেখো, আমি অযথাই কিছু করছি না। এইরকম মেয়েরা কেমন হয় আমার খুব ভালো করে জানা আছে, বুঝলে সুব্রত? এরা মানুষের সুখের সংসারে থার্ড পার্সন হয়ে আগুন ধরিয়ে চলে যায়। আমি এসবের একদম বিরুদ্ধে, জানোই তো। মিত্রার কথায় সমর্থন দিল সুপত্র। ইতস্ত করে বলল, হ্যাঁ মানছি, তবুও মেয়েটা তো দাদার বোন লাগে। মিত্রা গরম চোখে তাকালো সুভদ্রের দিকে। সুভদ্র আর কিছু বলল না। রাতে ক্লান্ত শরীর নিয়ে সবাই রিসোর্টে ফিরে এসেছে। কাকতালীয়ভাবে আদ্রিকের রুমের পাশে সুভদ্র আর মিত্রার রুম। মীরা যখন আদ্রিকার সাথে তার রুমে যাচ্ছিল, তখন মিত্রা তাকে ডেকে বলে, বৌদি, যাচ্ছেন কোথায়? আপনার রুম তো এটাই না? ঘুরতে যেয়ে কি সব ভুলে গেলেন নাকি? মিত্রাকে মীরা কি বলবে ভেবে পেল না। আদ্রিকা ফট করে বলল, আসলে মীরা আমার সাথে ফ্রেশ হতে যাচ্ছে, পরে আদ্রিকের রুমেই যাবে। মীরার অনেক কিছু আমার ব্যাগে আছে। মিত্রা মাথা নাড়িয়ে হাসতে হাসতে চলে গেল। মিত্রা যেতেই যেন হাফ ছেড়ে বাঁচল মীরা। আদ্রিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মেয়েটা যা চালাক, বাপ রে, ভয়ে আছি কখন জানি সত্যিটা টের পেয়ে যায়। রিসর্টের মধ্যে একটা ঝিল হয়েছে। ঝিলের পাশেই ফায়ার ক্যাম্পিং করার জন্য ব্যবস্থা রয়েছে। আদ্রিকরা ঠিক করলো তারা সেইখানে ফায়ার ক্যাম্পিং করবে। তাদের সাথে রয়েছে মিত্রা ও সুভদ্র। ফায়ার ক্যাম্পিং এর জন্য তাদের প্রয়োজন মতো সব এনেছে আদ্রিকরা। আড্ডা দিতে দিতে মিত্রা বলল, আড্ডা তো দেয়াই যাবে, আমরা দুধ আর টেয়ার খেলি। নীরা দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে নিজেও জানে না, তবে সে দৌড়াচ্ছে। আদ্রিক তাকে এই সময় কি বলবে? আই লাভ ইউ মীরা। আচ্ছা, সে কি মীরার অতীত সম্পর্কে কিছু জানে? তার চেয়ে বড় কথা, অরিন আদ্রিককে ভালোবাসে। সে জেনে শুনে কিভাবে অন্য মেয়ের ক্ষতি করবে? একটা মেয়ের জন্য যেইভাবে তার সংসার ভেঙেছে, আজ তার জন্য হয়তোবা আরো একটি মেয়ের মন ভাঙবে, যেটা মীরা চায় না। মীরা, দাঁড়াও প্লিজ। মীরা থামলো। পরপর দুবার শ্বাস ফেলে কঠোর দৃষ্টিতে আদ্রিকের দিকে তাকালো, কঠিন গলায় বলল, আপনার লজ্জা হওয়া উচিত। সে সময় মুখ বুঝে সহ্য করেছি বলে এই নয় যে সব সময়ই সহ্য করব আপনাকে। আপনাদের মতো ছেলেদের জন্যই আমার মতো হাজারো মেয়ের মন ভেঙেছে, প্রতিনিয়ত ভাঙছে। বলে থামলো মীরা। আদ্রিক শান্ত দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে বলে, মীরা, শান্ত হও। আরো কঠোর থেকে কঠোর হলো মীরার দৃষ্টি। কাটকাট গলায় বলল, কেন শান্ত হতে বলছেন আমাকে আদ্রিক? আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি? আপনি যে আমাকে ভালোবাসি বললেন, কোন প্রসঙ্গে বললেন? আমি অরিন আপুর মতো শিক্ষিত নই। আমি সাধারণ একটা এতিমখানায় বড় হয়েছি। শখানিক বাচ্চার মধ্যে কখনো ভাত পেয়েছি, আবার পাইনি। অতি সাধারণ আমি। আদ্রিক থমথমে গলায় বললেন, সাধারণের মধ্যে অসাধারণ তুমি মীরা, অসাধারণ। আমি ডিভোর্সি আদ্রিক। মজা করছো? মীরা তাচ্ছিল্য হেসে বলে, এখন কেন মজা করছি কিনা বলছেন? আমার কথা বিশ্বাস হয় না? এমনটা হওয়ারই ছিল। মীরা, আপনি আমার ভালোবাসাকে ঠুনকো নজরে দেখছেন। আপনি ডিভোর্সি জেনে অবাক হয়েছি, কারণ আদ্রিকা আমাদের কাউকেই এই ব্যাপারে কিছু বলেনি। অরিন আপু আপনাকে অনেক ভালোবাসে, তবুও কেন আপনি অরিন আপুকে বাদ দিয়ে আমার কাছে ভালোবাসা পেতে এসছেন? খাঁটি সোনা ছেড়ে কেউ তা আমার কাছে আসে? কখনো কখনো তামাম উপযুক্ত থাকে মীরা। মীরা বক্র হাসলো। ইয়ামিনও তাকে এরকম মিষ্টি মিষ্টি কথা বলতো, আর সেই কথাগুলোই মীরা গলে যেত। কিন্তু এখন বোঝে মীরা, সেই বোকাশোকা মীরা আর নেই।
ইয়ামিনকে ছেড়ে যাওয়ার পর থেকেই দুনিয়া কি বুঝতে শিখেছে কিভাবে একা একা এই দুনিয়ায় বাঁচতে হয়। আচ্ছা, তার কি খুব কষ্ট করতে হয়েছিল? রিজিক তো আপনা আপনি তার কাছে চলে এসেছিল, কিন্তু একাকিত্বটা থেকেই গেল। যে মুহূর্তে মীরার পাশে থাকার প্রয়োজন ছিল কারো, সে মুহূর্তে মীরা একা একা লড়ছে দুনিয়ার সাথে, নয় নিজের সাথে লড়ছে। আপনার মতো কথা না আমার এক্স হাজবেন্ডও বলতো, কিন্তু শেষে কি পরিণতি হলো? বিচ্ছেদ। প্রেম করে বিয়ে ছিল, তবুও পরিণতি ভালো ছিল না। আদ্রিক অসহায় চিত্তে তাকিয়ে বলল, আমাকে সুযোগ দেওয়া যায় না মীরা? পরশু বাড়ি ফিরলে আপনার বিয়ের আয়োজন শুরু হবে আদ্রিক। আপনি বরং নিজের বিয়ের জন্য প্রস্তুত হন। বলেই আদ্রিককে ফেলে হাঁটা ধরল মীরা। বাড়ি ফিরে সবাই দেখলো মার্জিয়া বেগম বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। গত রাতের ব্যাপারে মীরা বা আদ্রিককে কেউই কিছু জিজ্ঞেস করেনি। হয়তো তাদের বোধগম্য হয়েছে ব্যাপারটা, তবে রাত থেকেই অরিন রাগে ফুঁসছে। অরিনের রাগের কারণটা সবাই ঠিকই বুঝতে পেরেছে। মীরার ব্যাপারে কথা বলতে অরিন মার্জিয়া বেগমের ঘরে টোকা দিল। মার্জিয়া বেগম হলুদের জন্য লোকদের কাজ বুঝাচ্ছিলেন। ছেলের হবু বউকে দেখে সবাইকে চলে যেতে বললেন। তারা যেতেই মার্জিয়া বেগম অরিনের হাত টেনে এনে তার পাশে বসিয়ে মুচকি হেসে বললেন, বৌমা, কিছু হয়েছে তোমার? মন খারাপ যে? অরিন জোরপূর্বক হেসে বলল, আন্টি, আসলে একজনের ব্যাপারে কথা বলার ছিল। অরিনের কথায় চিন্তিত হলেন মার্জিয়া। কি আবার কি করলো ভাবতে ভাবতে অরিনকে প্রশ্ন করলেন, মীরা, মেয়েটার হাবভাব আমার কাছে ভালো ঠেকছে না আন্টি। কেমন যেন আদ্রিকের সাথে চিপকে থাকে। আদ্রিকের হবু হওয়ার এগুলো সহ্য হয় না আমার। আর ব্যাখ্যা দিয়ে বোঝাতে হলো না মার্জিয়া বেগমকে। তার যা বোঝার সে বুঝে নিয়েছে। মনে মনে একটু বিরক্তও হয়েছে সে মীরার প্রতি। অরিনের যেতেই মার্জিয়া বেগম মীরার রুমে গেলেন। মীরা তখন বারান্দায় দাঁড়িয়ে পুরনো দিনের কথা ভাবছিল। মার্জিয়া বেগমের ডাকে তার কাছে যেয়ে বলল, কিছু বলবেন আন্টি? আদ্রিকের হলুদ কাল, জানো তো, তাই না? মীরা মাথা নাড়ালো। মার্জিয়া বেগম বললেন, সোজা সাপটা কথা বলি, মনে নিও না। তুমি আদ্রিকের থেকে একটু দূরে থেকো। অরিনের পছন্দ হচ্ছে না। আসলে ছেলেটার সামনে বিয়ে, অরিনের হবু বউ, যার সাথে সারা জীবন থাকতে হবে, তার জন্য মনে হালকা সন্দেহ থাকলেও সংসারটা টিকে না। বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি? পারছি। মার্জিয়া বেগম হালকা হেসে চলে গেলেন। ওনার যেতেই মীরা দরজা বন্ধ করে ধপ বিছানায় শুয়ে পড়ল। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। মার্জিয়া বেগমের কথায় মীরা কষ্ট পেয়েছে। সে তো কিছুই করেনি, তবে কেন তাকে ভুল বুঝলো অরিন? মীরা, তুমি এখনো গত পরশু রাগ পুষে রেখেছো। আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে কাল থেকে। শুধু শুধু আমার পিছিয়ে পড়ে না থেকে নতুন জীবন নিয়ে চিন্তা করুন। আদ্রিক মৃদু জোরে বলল, আমি এই বিয়েটা করব না মীরা। জেদের বশে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আদ্রিক। আপনি আর আমি এটা সম্ভব না কিছুতেই। আদ্রিক বক্র হেসে বলল, সম্ভব মীরা। আমি তোমাকে বিয়ে করব পরশু দিনের মধ্যেই। আমি তোমার সামনে নিজের ভালোবাসা প্রমাণ করেই ছাড়বো, আর তুমি নিজেই আমাকে ভালোবাসি বলবে। আদ্রিক, পাগলামো বন্ধ করবেন দয়া করে। জীবন আপনার যত সহজ মনে, আসলে তত সহজ না এই জীবন। ধরেন বিয়ে হলো, আমি ডিভোর্সি, সেটা আপনার পরিবার জানলে আমাকে মেনে নেবে? আপনার দাদি জীবনেও মেনে নেবে না, যেখানে তিনি অরিন আপুকেই মেনে নিচ্ছে না। সংসারটা আমি করব, তারা নয়। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার খালি আমারই আছে, আর কারো নয় মীরা। মীরা বুঝতে পারলো আদ্রিকের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আদ্রিক তার কথা মানা ও বোঝার পাত্র নয়, তাই নিজের সময় ব্যয় না করে মীরা স্থান ত্যাগ করলো। আদ্রিক মীরার যাওয়ার পথে বক্র হেসে বিড়বিড় করে বলল, তুমি নিজেই আমাকে ভালোবাসি বলবে, নিজের স্বামী রূপে স্বীকারও করবে মীরা, আর সেটা খুব জলদি হবে। আদ্রিকের মনে কি কুণ্ডুলি পাকাচ্ছে সেটা সে ছাড়া কেউই জানে না। মীরা নিজের রুমে এসে বিছানায় শুলো। সাথে সাথে যেন স্বরাজ্যের ঘুম এসে চোখে হানা দিল। কৃষ্ণচূড়া ফুল নেওয়ার চেষ্টা করছে মীরা, তবে তার কম উচ্চতা থাকায় হাজার চেষ্টা করেও ফুল নিতে সক্ষম হচ্ছে না সে। হুট করে মীরা উপলব্ধি করলো তার পিছে কেউ দাঁড়িয়ে আছে। মীরা তাকাতেই মীরার মাথা ধাক্কা খেলো কারো।
মীরা বিরক্ত হয়ে চোখ তুলে তাকাতেই দেখতে পেল সুদর্শন আদ্রিককে। আদ্রিককে দেখতে যেন কত মোহনীয় লাগছে। মুগ্ধ দৃষ্টিতে মীরা আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক হেসে বলল, নজর দিচ্ছ মীরা? প্রিয়, তোমার নজর লাগলে তো আরো ভালো, আরো বেশি সুন্দর হয়ে যাব আমি। মীরা তৎক্ষণাৎ দৃষ্টি সরালো। নিজের কাজে নিজেই লজ্জা বোধ করলো মীরা। আদ্রিক কি ভাবলো তাকে? আদ্রিক হাসলো। মীরার গাল টেনে বলল, লজ্জা পেলে তুমি লজ্জাবতী গাছের মতো একদম মুছে যাও, ভীষণ সুন্দর লাগে তোমাকে। আলিশান বাড়ির ঘর জুড়ে থমথমে পরিবেশ বিরাজমান। জানালা ছেড়ে শীতল বাতাস ঘরে প্রবেশ করছে। মেদিনীর বুকে সায়াঞ্চু নেমে এসেছে। সুন্দর আলিশান বাড়িটা আলোয় ঝলমল করছে। হলরুম জুড়ে সারা পরিবার দাঁড়িয়ে আছে। সাহিল হুমায়ুন মুখ গম্ভীর করে বলল, আদ্রিক, বিয়েটা করতে চাচ্ছ না কেন? অরিনের মধ্যে কি খারাপ আছে? অরিন ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে কাঁদছে। অরিনের শব্দ বিরক্ত প্রায় সকলে। মীরা এক কোণে ঠায় হয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে রানী। আদ্রিক তার দিকে তাকিয়ে সাহিল হুমায়ুনকে উত্তর দিল, অরিনকে আমি বিয়েটা করব বড় আব্বু, কিন্তু এই মুহূর্তে আমি প্রস্তুত নই, আমার কয়েকদিন সময় চাই। আদিল আদ্রিকের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন, তেতে উঠলেন। গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে, আর তুমি বলছো এখনো তুমি প্রস্তুত নও? আদ্রিক আদিল হুমায়ুনের চোখে তাকিয়ে বলল, জি, প্রস্তুত নই। আমার অনুমতি ছাড়াই যেহেতু এই বিয়েটা ঠিক করেছেন, তবে কিছু তো ঝামেলা পোহাতে হবে। বলে আদ্রিক হন হন করে নিজের ঘরে চলে গেল। সকলে স্তম্ভিত চোখে আদ্রিকের দিকে তাকিয়ে রইল। মার্জিয়া চাপা স্বরে শাড়ির আঁচল চেপে কেঁদে উঠলেন। মান সম্মান আর থাকবে কিভাবে গ্রামবাসীর সামনে? মীরা নিজের ঘরে গুটিসুটি মেরে শুয়ে আছে। শরীর ক্লান্ত, তবে মনটা বেশ অক্লান্ত। নিজের অনুভূতির নাম জানে না সে, তবে বেশ বুঝতে পারছে আদ্রিক নামক মানুষটার প্রতি তার অনুভূতি উপস্থিত। মীরার আচানক বুক ধক করে উঠল। আদ্রিক ও ইয়ামিনের মতো নিকৃষ্ট হলে না, এই অনুভূতির কোনো নাম নেই। এই অনুভূতি শুধুই সহানুভূতি। মীরা শয়ন অবস্থায় করাঘাত পড়ল দরজায়। মীরা উঠে দরজা খুলল। আদ্রিকাকে মলিন মুখে দাঁড়িয়ে আছে। মীরা ভ্রুদ্বয় একত্রিত করে বলল, কি হয়েছে আপু? আদ্রিকা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আব্বু সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে মীরা। মীরা চমকালো। তার মানে আদ্রিকের বিয়ে হবে? কোথাও না কোথাও ব্যথা অনুভূত হলো মীরার, কিন্তু সেটা পাথর দ্বারা চাপা পড়ে গেল। মীরা শুকনো ঢোক গিলে বলল, আদ্রিকের বিয়ে হবে? ওহো, আমার বিয়ে হবে কাল। মীরা এবার অধিক চমকালো। বিস্মিতপূর্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করলো আদ্রিকার দিকে। আদ্রিকার শুকনো মুখশ্রী। মীরা থমথমে মুখে বলল, আঙ্কেল এত দ্রুত পাত্র পেল কি করে? পাত্র আব্বুর আগে থেকেই পছন্দ ছিল আমার জন্য। পাত্রও নাকি আমাকে পছন্দ, তাই আব্বু চাইছেন দ্রুত বিয়েটা সেরে ফেলতে, আর কালকের মধ্যেই। যেহেতু এটা মান সম্মানের ব্যাপার, আমার বিয়ের পরপর দিয়েই আদ্রিকের বিয়ের কাজ শুরু করবে সম্ভবত। তুমি কি বিয়ে নিয়ে খুশি নও? আদ্রিকা থতমত খেয়ে তাকালো মীরার দিকে। মীরার সন্দিহান দৃষ্টি। আদ্রিকা তড়িৎ মাথা নত করলো। ওর না কাঙ্ক্ষিক আঙুল দিয়ে পেঁচাতে পেঁচাতে তোতলিয়ে বলল, কি বলছো? পছন্দ না হওয়ার কি আছে? আব্বু তো খোঁজ নিয়েই বিয়ে দিচ্ছেন। অবশ্যই ছেলে সুন্দর হবে। সুন্দর ধুয়ে পানি খাবে যদি চরিত্র ভালো না হয়? চরিত্রের ওপরে কিছু নেই আদ্রিকা আপু। আদ্রিকা প্রতিউত্তরে কিছু বলল না। না, মন কিছু বলতে চেয়েছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। চোখের কোণে নোনা জল চিকচিক করছে। মীরা লক্ষ্য করলো তা। সরু চোখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিকা ভান ধরে মুখ ফিরিয়ে কৌশলের সহিত সন্তপর্ণে চোখ মুছে নিল। মীরা তাচ্ছিল্য হেসে বলে, এই বিয়েটা করতে চাও না? তুমি না চাইলে আমি আঙ্কেল আদ্রিক সবার সাথে কথা বলে দেখবো। আদ্রিকা চোখ মুখ শক্ত করে বলল, মীরা, এটা আমাদের সম্মানের ব্যাপার। আদ্রিকের পরে যদি আমিও বিয়েতে না করে দেই, তবে আমাদের মান সম্মান এই গ্রামে থাকবে না। আব্বু অসুস্থ হয়ে পড়বেন। মীরা মুচকি হাসলো। মীরা কতই না কষ্ট করে পরিবারের জন্য। সেই মেয়েরাই একসময় তাদের পর করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। মেয়ে মানুষ মানেই কি পুতুল? আদ্রিকা থমথমে মুখে উঠে চলে গেল।
এদিকে আর এক মুহূর্ত থাকলে মীরা তাকে বিভ্রান্তিতে ফেলে দেবে, যা সে কিছুতেই চায় না। আদ্রিকা সন্তর্পণে দরজা ছেড়ে নিজের ঘরে গেল, কিন্তু লক্ষ্যই করলো না দরজার সামনে কেউ দাঁড়িয়ে তাদের কথা মনোযোগ সহকারে শুনছিল। আদ্রিকার যেতেই অবয়বটিও জায়গা ত্যাগ করলো। বাড়ির বিয়ের আমেজে মুখরিত, চারপাশে ফুল দিয়ে সজ্জিত করা হচ্ছে। বাড়ির গিন্নিরা শাড়ির আঁচল কোমরে বেঁধে ছুটোছুটি করছে, পুরুষরা আলোচনায় বৈঠক বসেছে, কাজের মহিলা চা দিচ্ছে একে একে সবাইকে। মীরাও হালকা পাতলা হাত লাগাচ্ছে কাজে। কাজ তো একদমই ফেলে দেওয়া যায় না। মীরা এক হাত দিয়ে খোলা চুলগুলো খোপা করে কাজ করছে, কিন্তু খোপা চুল বেশিক্ষণ টিকলো না। তার পূর্বেই খোপা খুলে উন্মুক্ত হয়ে গেল তার বিশাল চুল। অনেকবার চুল কাটাতে চেয়েও মীরা পারেনি টাকার অভাবে। ভেবেছিল বিয়ের পর ইয়ামিনকে দিয়ে চুল কাটাতে যাবে পার্লারে, কিন্তু ইয়ামিনের মার তা পছন্দ ছিল না বিধায় কোনো দিনও মীরা চুল কাটেনি। তবে মাঝে মাঝে ঘরে বসেই চুলের আগাছা কাটতো সে। মীরা পুনরায় চুল ঠিক করবে তার আগেই নিজের চুলে কারো স্পর্শ পেল। মীরা ঈষৎ কেঁপে উঠল, ঘাড় কাত করে আদ্রিককে দেখতে পেয়ে চমকালো। তাড়াতাড়ি সরে দাঁড়াতে নিল আদ্রিক এক হাত দিয়ে মীরার বাহু চেপে বলল, আমি চুল ঠিক করে দিই, দাঁড়াও। মীরা ঠায় হয়ে দাঁড়িয়ে রইল, নড়ল না কিঞ্চিত পরিমাণও। আদ্রিক তা দেখে মুচকি হেসে মীরার চুলে হাত দিয়ে আলতো করে বুলালো, খোপা করে সুন্দর বেনি ফুলের মালা লাগিয়ে দিল তাতে। মীরা চমকে বলল,